প্রাচীন সভ্যতার বিস্ময়কর নিদর্শন। এরিক ভন দানিকেনের বিচিত্র মতবাদ, রহস্যময় ইউএফও, অ্যালিয়েন এবং এরিয়া 51, এসব নিয়েই আমাদের এবারের আয়োজন এরিয়া 51 রহস্য। প্রযুক্তিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সাম্রাজ্য বিস্তৃতির সর্বোচ্চ শিখরে আরোহণ করে। 1941 সালে সমরবাদী জাপান হঠাৎ আক্রমণ করে বসে ইউএসএর প্রশান্ত মহাসাগরীয় নৌঘাঁটি হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে। ফলশ্রুতিতে ইউএসএ সরাসরি জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং 1945 সালে জাপানের দুটি শিল্পোন্নত এবং সামরিক শহর হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা হামলা চালায়। ধ্বংস হয়ে যায় শহর দুটি। এই বোমা হামলার ফলশ্রুতিতে ইউএসএ অধিকার করে নেয় জাপানকে 1945 সালে। অমরবাদী জাপানের প্রচণ্ড শক্তির আড়ালেও আরেকটি গুপ্ত শক্তি ছিল। তারা গুপ্ত প্রযুক্তির মাধ্যমে কিছু অস্ত্র নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল। 1945 থেকে 1952 সালের 7 বছরের মার্কিন আধিপত্যের সময় জাপানের এই গুপ্ত প্রযুক্তি ইউএসএর হাতে চলে আসে। রহস্যময় ব্যাপার হচ্ছে, জাপানে পারমাণবিক বোমা হামলা চালাবার পূর্বে ইউএসএতে কোনো অ্যাটমিক এনার্জি কমিশন ছিল না, কিন্তু বোমা হামলা চালাবার 2 বছর বাদে 1947 সালে ইউএসএতে প্রতিষ্ঠিত হয় অ্যাটমিক এনার্জি কমিশন বা এইইসি এবং 3 বছর বাদে একদা ওয়াইল্ড ওয়েস্ট নামে খ্যাত পশ্চিম আমেরিকার নেভাদায় 1950 সালে প্রতিষ্ঠিত হয় এইইসির একটি শাখা। পাহাড় ঘেরা একটি মরুময় অঞ্চলে রহস্যময় স্থানে প্রতিষ্ঠিত হয় এদেরই একটি শাখা এবং 1951 সালে নেভাদায় ইউএসএ পারমাণবিক বোমা পরীক্ষা চালাতে থাকে। আরও বিচিত্র ব্যাপার হচ্ছে, এর ঠিক 4 বছর পর এরকম একটি তেজস্ক্রিয় স্থানে ইউএস এয়ারফোর্স এইইসিরই একটি শাখা হিসেবে সেখানে প্রতিষ্ঠিত করে একটি রহস্যময় এবং চরম নিষেধাজ্ঞা আরোপিত স্থান, যার নাম এরিয়া 51। ইউএসএর কেনটাকি, ফ্রাইড চিকেনের রাজধানী কেনটাকি। জি, কেএফসি বা কেনটাকি ফ্রাইড চিকেনে সেই বিখ্যাত চিকেন স্টেট কেনটাকির কথা বলছি। তবে আমি চিকেনের নয়, আমি বলছি কি রহস্যময় জিনিসের কথা। 1948 সালের 7 জানুয়ারি কেনটাকি এয়ারবেস বিকেলবেলায় দেখা গেল এয়ারবেসের আকাশে এক রহস্যময় বস্তুকে উড়ে যেতে। ঘটনাটি চোখ এড়ালো না বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে 4টি F-51 টহলদার বিমানকে নির্দেশ দেওয়া হলো ওই রহস্যময় বস্তুটিকে অনুসরণ করার জন্যে। এমনই একটি বিমানের পাইলটের নাম ছিল ক্যাপ্টেন টমাস মেনটেইল। তিনি কন্ট্রোল টাওয়ারের সাথে যে সমস্ত কথা বলেছিলেন তার সারসংক্ষেপগুলো এখন বলছি। তিনি প্রথমে বলেছিলেন, আমি জিনিসটার কাছাকাছি যাচ্ছি, জিনিসটা ক্রমশ উঁচুতে উঠছে আর খুব জোরে আমার বিমানের প্রায় সমান গতিতে উড়ে চলেছে। আমার গতিবেগ ঘন্টায় 360 মাইল। তার শেষ কথা ছিল, আমি 20,000 ফিট উঁচুতে উঠলাম, তবুও ওকে ধরতে পারছি না। এবং এরপরে ক্যাপ্টেন মেনটেলের সাথে আর কোনো ধরনের যোগাযোগ করা যায়নি। শত চেষ্টা করেও ক্যাপ্টেন মেনটেলের কাছ থেকে কোনো মেসেজ পাওয়া যায়নি। এর বেশ কিছুক্ষণ পর ক্যাপ্টেন মেনটেলের সঙ্গীরা তার বিমানটিকে খুঁজে পান একটি পাহাড়ের খাদের মাঝে বিধ্বস্ত অবস্থায়, এবং সেই বিধ্বস্ত বিমানের মাঝ থেকে উদ্ধার করা হয় ক্যাপ্টেন মেনটেলের মৃতদেহ। কেউ জানে না সেই বিমানটি কিভাবে ক্র্যাশ করলো। বিমানে কোনো যান্ত্রিক গোলযোগ ছিল না, বিমানে কোনো ধরনের আঘাতের চিহ্নও ছিল না, কিন্তু কিভাবে বিমানটি ক্র্যাশ করলো কেউ জানে না। এবং এটিই ছিল বিখ্যাত এবং রহস্যময় ইউএফও দেখার প্রথম প্রামাণিক ঘটনা। ইউএফও দেখার ঘটনা এরপরে অনেক বেড়ে চলল এবং এটি ছিল প্রথম প্রামাণিক ঘটনা। এরপরে ঘটনাগুলো অনেক বেড়ে চলল। বিভিন্ন শহরে দেশে মানুষ বলতে লাগলো সে ইউএফও দেখেছে। এগুলো অধিকাংশ ছিল মিথ্যে, অনেকাংশ ছিল হ্যালুসিনেশন
এবং কিছু ছিল ফটো এডিটের কারসাজি। কিন্তু সময় বদলে গিয়েছে, এখন সব কিছু ধরা সম্ভব। এখন কিছু কিছু ভিডিও পাওয়া গিয়েছে যেগুলো সত্যিকারের, এবং ওগুলো প্রমাণ করে যে ভিডিওগুলো জেনুইন, এবং ওই ভিডিওগুলি প্রমাণ করে যে আসলেই ইউএফও দেখা গিয়েছে। এবং ইউএফও দেখার ঘটনাগুলো ক্রমশ এই ঘটনার পরে 1947 সালের ঘটনার পরে এতই বেড়ে গেছে, এটির জন্য ইউএসএ একটি তদন্ত প্রকল্প হাতে নিল। তার নাম দিয়েছিল প্রজেক্ট ব্লু বুক, যেখানে তারা বিশ্বের সমস্ত দেশের সমস্ত স্থানের ইউএফও দেখার ঘটনাগুলো সব লিপিবদ্ধ করে রাখলো, সব খতিয়ে দেখার জন্য। এবং এই ধরনের ঘটনায় লিপিবদ্ধ হয়েছে 12,618টি ইউএফও দেখার ঘটনা। এগুলো অনেকাংশে মিথ্যে, হ্যালুসিনেশন, মানুষের ধোঁকা, কিন্তু ভিডিওগুলো মিথ্যে নয়। যে দুটো ভিডিও আপনারা দেখেছেন, একটি হচ্ছে তুর্কির মারমারা উপসাগরে, আরেকটি হচ্ছে চীনে। এবং এই দুটো ভিডিও সবচেয়ে নির্ভরযোগ্য বলেই আমি এই দুটো ভিডিও আপনাদের জন্য দিয়েছি, এবং এগুলো প্রমাণ করে যে হ্যাঁ, ইউএফও আসলেই আছে। কিন্তু আমি কিন্তু বলছি না যে এলিয়েনরা চালায়। এটি হচ্ছে লক্ষণীয় ব্যাপার, এটি মনে রাখবেন সবাই। 1950 সালে নেভাদার AEC এর ঘাঁটি, যেখানে বর্তমানে এরিয়া 51 অবস্থিত, একটি ভিডিও ফুটেজে দেখানো হয় জনৈক এলিয়েনকে ধরা হয়েছে, এবং সে ইন্টারভিউ পর্যন্ত দিচ্ছে ইউএস সিক্রেট সার্ভিসের এজেন্টদের কাছে। আপনারা এখন সেই ইন্টারভিউটি দেখবেন। In 1988, another anonymous government source, codenamed Falcon, claimed that a second extraterrestrial biological entity, EBE-2, voluntarily became a guest of our government, allowing himself to be examined and interviewed. In this scenario, Area 51 became, for a time at least, a sort of extraterrestrial embassy, the setting for mankind's first attempt at diplomacy with beings from another world. Different sources disagree as to how communication was established. There is universal agreement that the EBEs are incapable or unwilling to speak human language. In addition to the pictographs used by EBE-1, it has been reported by Falcon that in the early 1950s, EBE-2 was fitted with some sort of artificial voice box, allowing him to speak words, and that he learned the English language very rapidly. Other sources doubt this story, however. By our kind, do you mean we Americans? What has been reported most persistently is that the aliens communicate via thought projection or telepathy. They would have been tortured, made to give up their secrets, instead of questioned in this friendly manner. We cannot be forced to communicate. Has it been tried? Not by us. We speak to who's ever willing to listen. The idea of telepathic communication with alien beings carries with it the same doubts and controversy attached to telepathy itself. Do the practitioners of this ancient art really have the ability to read minds? Or are they crafty charlatans who simply tell the listener what he or she wants to hear? If the cynics are right, then the self-proclaimed telepaths recruited by the government in the 1950s were playing an astoundingly daring hoax by claiming to speak for the mute visitors from the stars. Defenders of telepathy call this notion preposterous and point to the long history of government-funded research into mind reading as proof that their science has merit. In the last 4 decades, there have been persistent, often contradictory rumors and even eyewitness accounts of other alien visitors meeting secretly with military or government officials. But what about today? পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এলিয়েন দেখার বিভিন্ন সংবাদ আসতে লাগলো, যার অধিকাংশ ছিল ভুয়া, কিছু ছিল হ্যালুসিনেশন, কিছু বানানো, কিন্তু কিছু ছিল সত্যি। কিছু ফুটেজ এবং ক্লিপস প্রমাণ করে যে হ্যাঁ, এগুলো আসলেই সত্যি। তার মাঝে একটি হচ্ছে এটি,
এটি মেক্সিকোর একটি দৃশ্য, যেখানে দেখানো হচ্ছে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী এলিয়েন দেখে কেমনভাবে ভয় পেয়ে গিয়েছে। মেক্সিকো পুলিশের সাথে এলিয়েন দেখার এই ঘটনা ছড়িয়ে পড়ার পরে ল্যাটিন আমেরিকার দীর্ঘদিনের ঐতিহ্য এবং বিশ্বাস সম্পূর্ণ বদলে গেল, উল্টে গেল। ল্যাটিন আমেরিকায় কুকুরের চাইতে ছোট একটি ভয়ঙ্কর প্রাণীকে বলা হয় চুপাকাব্রা, যার আকার কুকুরের চাইতে ছোট, কুকুরের মতো দেখতে, কিন্তু এরা খুবই হিংস্র হয় এবং এরা হচ্ছে শীর্ণকায়। এরা যাই খাক না কেন এরা খুবই শীর্ণকায়, হাড় জিরজিরে হয়ে থাকে, কিন্তু এরা খুবই হিংস্র। এরা ভেড়া এবং ছাগল জাতীয় প্রাণী সব খেয়ে ফেলে এবং বিকৃতভাবে খেয়ে থাকে। তারা অনেক সময় খিদে না পেলেও খেয়ে থাকে। এটি খুবই ভয়াবহ একটি প্রাণী ছিল। কিন্তু মেক্সিকোর এই এলিয়েন দেখার ঘটনার পরে তাদের চুপাকাব্রার সংজ্ঞাটি পুরো বদলে গেল। যেহেতু চুপাকাব্রা অনেকটা ক্যাঙ্গারোর মতো ঝুঁকে হাঁটে এবং এইখানে যেখানে এলিয়েন, এই যে এলিয়েনটি দেখলেন সেই এলিয়েনটি অনেকটি ঝুঁকে হাঁটছে, সেহেতু তারা সেই থেকে ধরে নিল যে আসলে চুপাকাব্রা বলতে কুকুর জাতীয় কিছু বোঝায় না, বরঞ্চ সেটি হচ্ছে এলিয়েন। এবং এখন ল্যাটিন আমেরিকানরা চুপাকাব্রা বলতে এলিয়েন বোঝে, এই আকৃতির এলিয়েন। তারা আর কুকুরের মতো কোনো প্রাণীকে এখন বোঝে না। এটি হচ্ছে এলিয়েন দেখার সবচাইতে বড় প্রভাব। 1935 সালে সুইজারল্যান্ডে জন্ম নেওয়া এই জার্মান বংশোদ্ভূত ব্যক্তির নাম এরিক ভন দানিকেন। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি একটি গম খেতে খেলছিলেন। একটি মার্কিন বোমারু বিমান কারিগরি ত্রুটির কারণে বাধ্য হয় এরিক যেখানে খেলছিলেন তার পাশেরই একটি মাঠে অবতরণ করতে। এরিক দৌড়ে ছুটে যান এবং তিনি সেই প্রথম দেখলেন কিভাবে একটি বোমারু বিমান অবতরণ করে এবং সেখান থেকে বৈমানিকরা বেরিয়ে এসে তাদের পোশাক পরে বেরিয়ে এসে সেই বিমান পরীক্ষা করছিল। সেটি তার কচি মনে খুবই প্রভাব ফেলে। তিনি ভাবলেন, আচ্ছা, মানব সভ্যতার যে এত উন্নতি এবং দেবদূতেরা তারা কি এভাবে উড়ে আসতো? তারা কি কোনো উড়োজানে করে উড়ে আসতো এবং উড়োজানে করে উড়ে এসে তারাই কি গড়েছিল মানব সভ্যতা? তারাই কি শিখিয়েছিল ধর্ম? তার মাথায় এই চিন্তাটি সেই সময় এই ঘটনার মাধ্যমে দানা বেঁধে ওঠে এবং পরবর্তীকালে এই ঘটনা এবং এই সমস্ত চিন্তাধারা তার মন থেকে আর কখনই উঠে যায়নি, বরঞ্চ আরও দ্বিগুণভাবে চেপে বসেছিল। কারণ তখন এলিয়েন এবং ইউএফও এই শব্দ দুটি সারা বিশ্বের মানুষকে বিভিন্ন সময় শুনতে হয়েছে, বিভিন্ন ঘটনা তারা শুনেছে, যার ফলশ্রুতিতে এই এরিক সারা বিশ্ব ঘুরেছেন। তিনি ছিলেন অত্যন্ত পণ্ডিত একজন ব্যক্তি। তিনি সারা বিশ্ব ঘুরেছেন এবং 14টি ভাষায় 50,000-এর মতো বইপত্র ও প্রত্নতাত্ত্বিক উপাদান সংগ্রহ করেছেন। সংগ্রহ করে তিনি এটি প্রমাণ করতে চেয়েছেন যে আমরা যে মানব সভ্যতা দেখি, যে উন্নতি দেখি, এটি আসলে আদৌ মানুষের আবিষ্কৃত নয়, মানুষের কোনো কৃতিত্ব এর মাঝে নেই। পুরোটি হচ্ছে এলিয়েনদের অবদান। এলিয়েনরা মহাকাশ থেকে কোনো একটি উন্নত গ্রহ থেকে এসে এগুলো মানুষকে শিখিয়েছিল। এটি হচ্ছে তার মতবাদ। এবং এখন পর্যন্ত অনেকে যে বলে থাকেন পিরামিড হচ্ছে একটি ইউএফও, এইসব ধরনের যে বিভিন্ন কথা শোনা যায়, তার গোড়া হচ্ছে এই এরিক ভন দানিকেন। তিনি 1968 সালে, 1969 সালের প্রথম উনি ওনার এই অদ্ভুত মতবাদ নিয়ে লেখেন একটি বই যার নাম চ্যারিয়টস অফ দ্য গডস। উনি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, চ্যারিয়টস অফ দ্য গডস। এখানে উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে যত ধর্মই আমরা দেখি আসলে সেগুলো এসেছে কোনো ভিন্ন গ্রহ থেকে এবং সভ্যতাও এভাবেই এসেছে। উড়োজাহাজের মাধ্যমে নভোচারীরা অতি বুদ্ধিমান কোনো জাতি সৃষ্টি করেছে মানব সভ্যতা। এটি ছিল এরিকের মতবাদ। এরিক ভন দানিকেনের এই বিচিত্র মতবাদ, তার লেখালেখি সারা বিশ্বে এলিয়েন, ইউএফওর প্রোপাগান্ডা এ সমস্ত যখন সারা বিশ্বকে ছেয়ে ফেলেছে, ঠিক সে সময় ইউএসএর বিখ্যাত ফিল্ম ইন্ডাস্ট্রিজ হলিউড 1979 সালে নির্মাণ করে তাদের সাড়া জাগানো চলচ্চিত্র এলিয়েন। এবং এই চলচ্চিত্রের মাধ্যমে সারা বিশ্বে এলিয়েন তত্ত্ব আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়। অধিকাংশ মানুষই এখন এলিয়েন বিশ্বাস করে। মানুষ বিশ্বাস করে আসলেই কোনো অন্য গ্রহ থেকে অতি বুদ্ধিমান কোনো প্রাণী এখানে এসেছিল এবং এরা আছে, এরা বিশ্বাস করে। হাইলি রেস্ট্রিক্টেড একটি স্থানের নাম এরিয়া 51। এখানে চতুর্পাশে পাহাড় ঘেরা থাকায় প্রবেশ করা দুঃসাধ্য। তদুপরি যে সমস্ত পথ রয়েছে সেগুলোর নিরাপত্তা ব্যবস্থা এতই কড়া যে কোনো মানুষের পক্ষে আদৌ এখানে প্রবেশ করা সম্ভব নয়। তবে
কিছু কিছু ঘটনা ঘটেছিল যার পরিণাম মোটেও ভালো হয়নি। এরিয়া 51-এ অবৈধ অনুপ্রবেশের দায়ে মৃত্যুদণ্ডের নজির পর্যন্ত রয়েছে। এমন নজিরও রয়েছে যে এই এরিয়া 51-এর কোনো কর্মচারী যদি বাইরের মানুষের কাছে কোনো একটি কথা বলেছে বা বলতে গিয়েছে, দেখা গিয়েছে তাকে মৃত পাওয়া গিয়েছে। এবং এ ব্যাপারে ন্যাশনাল জিওগ্রাফিক একটি প্রতিবেদন করেছিল, এটির লিঙ্ক আপনারা নিচেই পাবেন, কমেন্টস বক্সে আপনারা পাবেন, সেখান থেকে দেখতে পাবেন এ সম্পর্কে আরও অনেক কিছু। এটি এমনই একটি স্থান যেখানে একজন ব্যক্তি চাকরি করতেন যিনি সারা জীবনে ধূমপান করেননি, কিন্তু তাকে তার চিকিৎসক বলেছিলেন, উনি ওখানে চাকরি করতেন, ওনাকে বলেছিলেন যে উনি নাকি 50-60 বছর যাবৎ ধূমপান করেন, কিন্তু উনি কখনো ধূমপান করেই দেখেননি। এটি হচ্ছে এমন একটি রহস্যময় স্থান। অনেকে বলে থাকেন ইউএফও এবং অ্যালিয়েন এসবের মাধ্যমে ইউএসএ মানুষকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখতে চায় এই এরিয়া 51 থেকে। আসলে কি তাই? আমি বলি না। এর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি এরিক ভন দানিকেন যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান আবিষ্কার করেছেন এবং যেখানে এখানে দেখা যাচ্ছে যে নভোচারী এবং এই সমস্ত এখন যেগুলো দেখায় অ্যালিয়েন আকৃতির কিছু জীব, ইউএফও, এগুলোর ব্যাখ্যা কী? এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ কতগুলো সৃষ্টি করেছেন, কতগুলো জীব বা প্রজাতি সৃষ্টি করেছেন একমাত্র সেই বলতে পারেন। এটি কোনো মানুষ বা বিজ্ঞানীর পক্ষেও সম্ভব নয়। এটি যদি কোনো নাস্তিক থেকে থাকেন তাদেরকে আমি বলছি, আপনারা খুঁজে দেখতে পারেন, কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারেনি যে বিশ্বের সর্বমোট প্রাণী প্রজাতির সংখ্যা হচ্ছে এতগুলো। কেউ আজ পর্যন্ত বলতে পারেনি, কারণ সবসময় কিছু না কিছু অদ্ভুত ধরনের প্রাণী আবিষ্কৃত হচ্ছেই। এবং আর্কিওলজি বা প্রত্নতত্ত্বের একটি শাখার নাম হচ্ছে ফরবিডেন আর্কিওলজি, নিষিদ্ধ প্রত্নতত্ত্ব। এর কারণ হচ্ছে এখানে এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো সাধারণ মানুষ বিশ্বাস করবে না, বরঞ্চ প্রত্নতত্ত্ববিদদের মিথ্যাবাদী করে ভাববে। এই কারণে এই সমস্ত জিনিস কখনো মানুষের সামনে আনা হয় না। এগুলোকে বলা হয় ফরবিডেন আর্কিওলজি, এবং যে ছবিগুলো দেখছেন এগুলো সবই ফরবিডেন আর্কিওলজির অংশ। এখানে যে সমস্ত জিনিস দেখাচ্ছে সেগুলো সম্পর্কে আমার ব্যাখ্যা হচ্ছে এটাই যে আল্লাহ বহু কিছু সৃষ্টি করেছেন, অনেক জীবই সৃষ্টি করেছেন, এগুলো সেই ধরনেরই জিনিস, সেই ধরনেরই প্রাণী। তার মানে এটা না যে তারা আসলেই ভিন গ্রহবাসী, ভিন গ্রহ থেকে এসেছে এবং এখানে সভ্যতা তৈরি করে গেছে, এটা হতেই পারে না। ভিন গ্রহে অবশ্যই জীব থাকতেই পারে, আল্লাহ রাখতেই পারে, সৃষ্টি করে রাখতেই পারে। তাই বলে এটা না যে কোনো উড়োজাহাজে করে, উড়োযানে করে ইউএফএর মাধ্যমে উড়ে এসে তারা এগুলো তৈরি করেছে, তারা গ্রেট পিরামিড তৈরি করেছে, এগুলো হতেই পারে না। এখানে যত সব তত্ত্বগুলো উঠছে খেয়াল করে দেখবেন সব উঠছে ওই 1948 এবং 50 সাল থেকে। যদি আসলেই ইউএফও এবং এই অ্যালিয়েন বলে কিছু থাকতো তাহলে এর আরও আগে থেকেই মানুষ জানতে পারতো, দেখতে পারতো। কিন্তু এখন যেগুলো অনেক সময় যেগুলো বলা হয় সেগুলো জাল, কোনো বাস্তবিক এবং শক্ত প্রামাণিক ভিত্তি যার নেই। আমি যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে ইউএসএর সরকারি দপ্তরের রেকর্ড থেকে, যেগুলো শক্তিশালী উৎস, এবং এগুলো ভুল হতে পারে না, এর আগে কিন্তু পাবেন না। অতএব আমরা কিন্তু তাকেই, সেই আকৃতিকেই অ্যালিয়েন বলে ভাবছি যেটিকে ইউএসএ দেখিয়েছে। আমরা সেটিকে ইউএফএ বলে ভাবছি যেটিকে ইউএসএ দেখিয়েছে। আগে থেকে কিন্তু কেউ এই কথা কিন্তু তাদের মাথায় আসেনি। এর অর্থ একটি, এবং এখানে যে চাকতি দেখাচ্ছে, এই সব ছবি যেসব চাকতি দেখাচ্ছে, এর মানে কিন্তু এটি নয় যে এটি ইউএফও। এ অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই আবিষ্কার হয়েছে যেগুলো মানুষের চিন্তাধারাকে বধির করে দেয় এবং মানুষকে স্থবির করে দিতে পারে। এমন অনেক প্রত্নতাত্ত্বিক উপাদান আবিষ্কার হয়েছে। যেমন এই একটি শিলালিপিতে পাওয়া গিয়েছে ফারাও নারমারের সময়কার অদ্ভুত ধরনের জন্তু গলাগলি করে আছে, এরকম অদ্ভুত ধরনের জন্তু গলাগলি করে আছে। চরম চমকপ্রদ ব্যাপার হচ্ছে আসলেই এমন ফসিল পাওয়া গিয়েছে, লিবিয়াতে পাওয়া গিয়েছে এমন প্রাণীর ফসিল। এটি মানে মানুষের চিন্তা করার, মানুষের ধারণার বাহিরে। তো ওটিও যেটিকে আমরা অ্যালিয়েন বলে ভাবছি শিলালিপিতে দেখে, প্রাচীন ট্যাবলেটে দেখে, সেগুলো আসলে অ্যালিয়েন নয়, সেগুলো অন্য ধরনের কোনো প্রাণী যেগুলো আমরা জানি না, মানুষরা জানে না। এমন জিনিসের সংখ্যা দুনিয়াতে অনেক, যদি আমরা ভাব ধরি আমরা জানি, আসলে আমরা জানি না। এগুলো হচ্ছে সেরকম। এবং আমার ব্যাখ্যা হচ্ছে এরিক ভন দানিকেন যেগুলোকে অ্যালিয়েন বলেছেন সেগুলো আদৌ অ্যালিয়েন নয়, ভিন গ্রহবাসী নয়, সেগুলো বিভিন্ন বিচিত্র প্রজাতির কোনো প্রাণী যেগুলো এখন আমরা জানি না। এবং এই সমস্ত প্রমাণ আপনারা পাবেন ইবনে বাতুতার কিতাব আর রিহালায় এবং বার্থোলোমিউ ডিয়াজের রচনাবলিতে। অনেক অদ্ভুত
জন্তু বিবরণ পাবেন যেগুলো এখন পাওয়া যায় না। তারা কিন্তু মিথ্যাবাদী ছিলেন না, তারা সত্যি কথা লিখে গিয়েছেন, কিন্তু এখন এগুলো পাওয়া যাচ্ছে না। ঠিক ওরকম এগুলো ওই ধরনের প্রাণী, এবং এর ব্যাপারে আমার ব্যাখ্যা হচ্ছে এটি আসলে ইউএফও নয়, এগুলো অন্য কিছু বোঝাচ্ছে, যেটির ব্যাখ্যা আমাদের কাছে নেই। সময় এসেছে এরিয়া 51-এর রহস্য প্রকাশ করার। কি আছে এরিয়া 51-এ, কি চলছে এখানে? প্রাচীন সভ্যতা, এরিক ভন দানিকেন, জাপানের উন্নত প্রযুক্তি, ইউএফও এবং অ্যালিয়েন, এগুলোর সাথে কি সম্পর্ক রয়েছে এরিয়া 51-এর? প্রথমত, প্রাচীন নিদর্শনগুলো এরিক ভন দানিকেন আবিষ্কার করেননি, বরঞ্চ এগুলো শতাধিক বছর পূর্বেই আবিষ্কৃত হয়েছিল, এবং আমেরিকানরা যেহেতু সত্যানুসন্ধানী এবং গবেষণা প্রিয় জাতি, সেহেতু তারা এগুলো আগেই জানত, এবং তারা এগুলোর আলোকেই সিদ্ধান্ত নেয় যে এমন কোনো সৈন্য এবং অস্ত্র তৈরি করতে হবে যেগুলোকে দেখে বর্তমান বিশ্বের মানুষ ভাববে যে এগুলো তো আগেও ছিল, এবং তারা তখন মনে করবে যে তারা ভিন গ্রহবাসী কারোর সাথে লড়ছে। এই প্রাচীন নিদর্শনগুলোতে যে সমস্ত প্রাচীন অদ্ভুত জীবের প্রকাশ রয়েছে, চিহ্ন রয়েছে, সেগুলো থেকে তারা বেছে নেয় অ্যালিয়েন নামে কথিত তাদের সৈন্যদের পোশাক এবং তাদের আকারের, এবং যে সমস্ত চাকতি রয়েছে সেখান থেকে বেছে নেয় তাদের নতুন যুদ্ধযান, উড়োজাহাজ বা ইউএফও নির্মাণের নকশা। দ্বিতীয়ত, তারা জাপানের 7 বছর আধিপত্য বিস্তার করার ফলে জাপান থেকে উন্নত ধরনের প্রযুক্তি হস্তগত করে, গোপনীয় প্রযুক্তি হস্তগত করে, এবং এই প্রযুক্তির মাধ্যমেই তারা গড়ে তোলে এরিয়া 51, এবং এখানে অনেক কিছু তৈরি করা হয় যেগুলো জাপানি প্রযুক্তিতে, জাপানের সেই গুপ্ত প্রযুক্তিতে তৈরি করা হয়, এবং এখান থেকে তারা তৈরি করা শুরু করে এই অ্যালিয়েন এবং ইউএফও। তৃতীয়ত, এরিক ভন দানিকেন তার পাগলামি মতবাদ এবং তার চিন্তাধারার কারণে যে সমস্ত লেখালেখি করেন, সব কিছু সংগ্রহ করে যে জোড়াতালি দিয়ে যে মতটি দাঁড় করাতে চান, সেটি ইউএসের পক্ষে খুব ভালোভাবে কাজে দেয়, ইউএসের প্রচারণাকে সত্য করে দেয়। ইউএস এই প্রচারণাটি চায়নি, নিজেরা করতে পারেনি, সেই কাজটি করে দিয়েছিলেন এরিক ভন দানিকেন। তার মতবাদটি এই মতই প্রতিষ্ঠিত করে দেয় যে আসলে অ্যালিয়েন আছে, আসলে ইউএফও আছে, এবং তার প্রমাণ হচ্ছে এই সমস্ত প্রাচীন সভ্যতা যেগুলো ইউএসএ আগেই করে রেখেছিল। এবং এই এরিক ভন দানিকেন আর কেউ নয়, বরঞ্চ উনি ছিলেন একজন মহাজ্ঞানী সিআইএ এজেন্ট, এবং ওনার মাধ্যমেই ইউএসএ সারা বিশ্বে এই মেসেজটি ছড়িয়ে দিতে সক্ষম হয় যে আসলে অ্যালিয়েন এবং ইউএফও আছে, যার ফলে যদি কখনো কোনো শত্রু বাহিনীর সাথে যুদ্ধ লাগে তারা মনে করবে যে তারা লড়ছে কোনো ভিন গ্রহবাসীর সাথে, যার ফলে প্রথমেই তাদের মরাল ডাউন হয়ে যাবে। সামরিক পরিভাষাকে বলা হয় মরাল ডাউন, কারণ তারা কোনো মানুষের সাথে লড়ছে না, এবং ইউএসএ নিজের ঘাড়ে ওই দোষটি নেবে না যে আসলে এগুলো তারাই তৈরি করছে। তারা সম্পূর্ণ দোষ দিয়ে দেবে অ্যালিয়েনের উপরে, সমস্ত দোষ দিয়ে দেবে ইউএফের উপরে, সমস্ত দোষ দিয়ে দেবে ভিন গ্রহের উপরে, এবং তারা দোষমুক্ত থেকে তার শত্রুকে ধ্বংস করে দিতে সক্ষম হবে, এবং আসলে তাদের কাছে এরকম উন্নত প্রযুক্তি আছে। এই হচ্ছে অ্যালিয়েন এবং ইউএফওর ব্যাখ্যা এর মাধ্যমে। এবং প্রশ্ন হচ্ছে তাহলে মানুষ কিভাবে এগুলো দেখতে পায়? এর উত্তর হচ্ছে তাদের পক্ষে কখনই সম্ভব নয় তাদের নির্দিষ্ট গণ্ডির মাঝে সবসময় বসে থাকা। তাদের মহড়া এবং পরীক্ষার জন্য অবশ্যই তাদেরকে বিভিন্ন দূর দূরান্তে যেতে হয়, এবং যখন যায় বিশ্বের শত শত কোটি কোটি মানুষের পক্ষে কখনই সম্ভব নয় সবার পক্ষেই সবাই চোখ বুজে থাকবে, কেউই দেখবে না, এটি একান্তই অসম্ভব ব্যাপার। যত গোপনীয়ভাবে করা হোক না কেন সেটি মানুষের চোখে ধরা পড়বেই পড়বে। এই কারণেই মানুষ যেসব অ্যালিয়েন দেখে এবং মানুষ যে সমস্ত ইউএফও দেখে, যেগুলো সত্যি দেখে, যেগুলো কোনো গুজব নয় বা হ্যালুসিনেশন নয়, সেগুলো হচ্ছে সত্যি সত্যি তারা দেখে থাকে, কিন্তু এগুলো আদৌ না অ্যালিয়েন এবং না ইউএফও। এগুলো হচ্ছে ইউএসের সামরিক উড়োযান এবং তাদের ক্লোন করা অদ্ভুত ধরনের সৈন্য। এটি হচ্ছে এরিয়া 51-এর রহস্য।